আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘুমায় থাকা রোগীর ভালোবাসা গল্পের ২ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভোর ৬টা, হসপিটালের করিডোরে তখন নতুন দিনের ব্যস্ততা শুরু হয়েছে। নার্সদের শিফট বদলাচ্ছে, ওয়ার্ড বয়রা স্ট্রেচার ঠেলছে, ডক্টররা ফাইল হাতে দ্রুত হেঁটে যাচ্ছে। সব কিছু স্বাভাবিক। অস্বাভাবিক শুধু একজন মানুষ, ডক্টর আরিফ রহমান। সারা রাত তিনি ঘুমাননি, চোখ লাল, মাথা ভারী, তবুও তার মাথায় একটা জিনিসই ঘুরছে, রাশেদ মাহবুব। নিজের কেবিনে ঢুকেই তিনি দরজা ভেতর থেকে বন্ধ করলেন, ডেস্কের ড্রয়ার খুলে পুরনো ফাইলগুলো বের করলেন। আজ তিনি শুধু মেডিকেল রিপোর্ট না, ব্যক্তিটাকে খুঁজবেন। প্রথম ফাইল, দুর্ঘটনার রিপোর্ট, তারিখ ৮ বছর আগে, লোকেশন ঢাকা সিলেট মহাসড়ক। রিপোর্টে লেখা রাত ২টা ৪০ মিনিটে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে ছিল একজনে, রাশেদ মাহবুব। কিন্তু একটা লাইন আরিফের চোখে আটকে গেল। গাড়ির ভেতরে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা ছিল, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। আরিফ থমকে গেলেন। দ্বিতীয় ব্যক্তি? তিনি নিজের মনেই বললেন, এই তথ্যটা আগে কেন তার চোখে পড়েনি? তিনি দ্রুত পরের কাগজগুলো দেখতে লাগলেন। পুলিশ রিপোর্ট, সাক্ষীর বয়ান। একজন স্থায়ী দোকানদার বলেছিলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে সে দেখেছে গাড়ির ভেতরে ২জন ছায়ামূর্তি, কিন্তু পরে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। সবাই এটাকে ভুল দেখা বলে উড়িয়ে দিয়েছিল। আরিফের বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। তাহলে সে একা ছিল না। তিনি এবার কম্পিউটার অন করলেন, হাসপাতালের পুরনো ডাটাবেসে খুললেন, রাশেদের ভর্তি সংক্রান্ত রেকর্ড খুললেন। সব কিছু ঠিকঠাক, কিন্তু একটা জিনিস আবার চোখে পড়ল। প্রথম ৭২ ঘন্টার মেডিকেল নোট অসম্পূর্ণ, কিছু পেজ নেই, কিছু রিপোর্ট হঠাৎ কেটে গেছে। এটা খুব স্বাভাবিক। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আরিফ চমকে উঠলেন। কে? আমি স্যার, শাওন। ওয়ার্ড বয়ের কণ্ঠ। আরিফ একটু থেমে দরজা খুললেন। শাওন ভেতরে ঢুকে বলল, স্যার, আপনি কি গত রাতে আইসিইউতে ছিলেন? প্রশ্নটা শুনে আরিফের ভ্রু কুঁচকে গেল। কেন? শাওন একটু দ্বিধা করল, তারপর নিচু গলায় বলল, স্যার, সিকিউরিটি রেজিস্ট্রেশনে লেখা আছে রাত ৩টার পর কেউ আইসিইউতে ঢোকেনি। এই কথা শুনে আরিফ কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তুমি কি বলতে চাইছো? মানে স্যার, আপনি তো বললেন আপনি রাত ১টার দিকে গিয়েছিলেন। শাওন থেমে গেল। আরিফ ধীরে বললেন, হ্যাঁ গিয়েছিলাম। কিন্তু স্যার, শাওন এবার স্পষ্ট বলল, রাত ২টার পর থেকে সকাল পর্যন্ত আইসিইউতে কোনো মুভমেন্ট রেকর্ড হয়নি। ঘরের ভেতর নীরবতা থেমে এলো। আরিফের হাত ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি নিশ্চিত তিনি রাত ২টার পরেও সেখানে ছিলেন। তিনি রাশেদের সাথে কথা বলছিলেন, সব কিছু বাস্তব ছিল। তাহলে রেকর্ডে সেটা নেই কেন? ঠিক আছে, তুমি যাও, আরিফ বললেন। শাওন চলে গেল। দরজা বন্ধ হতেই আরিফ চেয়ারে বসে পড়লেন। তার মাথায় যেন চাপ বাড়ছে। একটার পর একটা প্রশ্ন। সিসিটিভি বন্ধ, রেকর্ড গায়েব, নার্সদের ঘটনা, রাশেদের আচরণ, আর এখন তার নিজের উপস্থিতিরও কোনো প্রমাণ নেই। আমি কি পাগল হয়ে যাচ্ছি? তিনি ফিসফিসিয়ে করলেন, না। তিনি জানেন তিনি যা দেখেছেন তা সত্যি, কিন্তু সেই সত্যি যেন কোথাও রেকর্ড হয় না। হঠাৎ তার মনে পড়ল, প্রথম ৭২ ঘন্টার রিপোর্ট নেই, সেখানে কিছু আছে। তিনি সিদ্ধান্ত নিলেন পুরনো স্টোর রুমে যাবেন। সেখানে হাসপাতালের সব পুরনো ফাইল রাখা হয়। দুপুর ১টা, হাসপাতালের বেচমেন্ট, অন্ধকার, স্যাঁতস্যাঁতে একটা জায়গা, দেয়ালে পুরনো ফাইলের দাগ, ধুলোয় ঢাকা। একজন বৃদ্ধ কেয়ারটেকার, মতিউর, এই জায়গাটা দেখাশোনা করে। চাচা, ৮ বছর আগের আইসিইউর রেকর্ড লাগবে, আরিফ বললেন। মতিউর ধীরে তাকালো। কার? রাশেদ মাহবুব। নামটা শুনে লোকটা একটু থেমে গেল। তার চোখে এক ঝলক অস্বস্তি। ওই কেসটা, সে আস্তে বলল। আপনি কেন খুঁজছেন স্যার? প্রশ্নটা অদ্ভুত। আমি ডাক্তার, আরিফ বললেন। আমার দরকার আছে।
মতিওর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আসেন। সে তাকে নিয়ে গেল একটা কোনায়। একটা পুরনো আলমারি খুলল, ভেতর থেকে একটা ফাইল বের করলো। ফাইলটা অন্যগুলোর থেকে আলাদা, লাল কালি দিয়ে লেখা রিস্ক্রিটেড। আরিফের বুক ধক করে উঠল। এটা কেন আলাদা? মতিওর সরাসরি উত্তর দিল না, সে শুধু বলল, স্যার, সব ফাইল সবার জন্য না। আরিফ ফাইলটা হাতে নিলেন, ধুলো ছেড়ে খুললেন। প্রথম পেজ সাধারণ তথ্য, দ্বিতীয় পেজ ইনজুরি রিপোর্ট, তৃতীয় পেজ খুলতেই তার হাত থেমে গেল, কারণ সেখানে একটা নোট লেখা, প্রান্ট রেজাইন্ট পার পার্টাইল কনসেকশন ফর 17 মিনিটস। আরিফের শ্বাস আটকে গেল। 17 মিনিট? রিপোর্টে তো লেখা ছিল সে কখনো জ্ঞান ফেরেনি। তিনি দ্রুত পড়তে লাগলেন। নোটে লেখা, রোগী চোখ খুলেছিল, অস্বাভাবিক আচরণ করেছিল। ডিউটিতে থাকা 2 স্টাফ হঠাৎ আতঙ্কি হয়ে পড়েন। এরপর ইনক্যান্ট টার্মি এন্ড ফার্দার ডিটেলস রিমুভ। আরিফ ধীরে ফাইল বন্ধ করলেন। তার মাথায় এখন একটা কথা পরিষ্কার, এই ঘটনা নতুন না, এটা শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে। ঠিক তখনই পেছন থেকে মতিউরের গলা শোনা গেল, স্যার। আরিফ ফিরে তাকালেন। লোকটা স্থির চোখে তাকিয়ে আছে। আপনি যা খুঁজছেন সেটাই যদি আপনাকে খুঁজে পায়। এই কথাটা শুনে আরিফের বুক কেঁপে উঠল। মানে? মতিউর ধীরে বলল, কিছু দরজা খোলা থাকাই ভালো না, স্যার। বেচমেন্টের ভেতরে হঠাৎ যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল। আরিফ বুঝলেন তিনি যে পথে হাঁটছেন সেখান থেকে আর ফিরে আসা সহজ হবে না। বেচমেন্ট থেকে বের হওয়ার সময় ডক্টর আরিফ রহমান অনুভব করলেন তার হাঁটার গতি বদলে গেছে। তিনি দ্রুত হাঁটছেন না, বরং ভারী পায়ে এগোচ্ছেন। মনে হচ্ছে প্রতিটা পদক্ষেপ তাকে এমন এক জায়গায় দিকে নিয়ে যাচ্ছে সেখানে পৌঁছাতে তিনি নিজেই ভয় পাচ্ছেন। হাত ধরা লাল ফাইলটা যেন অস্বাভাবিক ভারী লাগছে। ওপরে উঠে আসার পর তিনি একবার পেছনে তাকালেন। মতিউর এখনো দাঁড়িয়ে আছে নিচে অন্ধকারে, আধা ঢাকা মুখ, চোখ দুটো যেন অদ্ভুতভাবে স্থির। আরিফ কিছু বললেন না, শুধু ফিরে গেলেন নিজের কেবিনে। দরজা বন্ধ, ঘরের ভেতরে নিস্তব্ধতা। তিনি ধীরে ধীরে ফাইলটা টেবিলে রাখলেন, তারপর চেয়ারে বসে চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড মাথার ভেতরে একটার পর একটা ছবি, রাশেদের ঠান্ডা দৃষ্টি, নার্স সুমাইয়ার কাপা কাপা গলা, কেউ ঘুমায় না এখানে। আর সেই লাইন, পেটেন্ট রেজাইন্ট ফার্দার কনসেকশন আফটার 7 মিনিটস। আরিফ চোখ খুললেন। সেই 17 মিনিটে সব কিছু বদলেছে, তিনি নিজের মনে বললেন। তিনি আবার ফাইল খুললেন, এইবার আরও মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। ইনসিডেন্ট রিপোর্টের নিচে ছোট্ট একটা নাম লেখা, ডক্টর সামিউল হক। এই রিপোর্টটা লিখেছিলেন তিনি। আরিফ থমকে গেলেন। এই নামটা তিনি চেনেন। সামিউল হক এই হাসপাতালেরই একজন সিনিয়র নিউরোলজিস্ট ছিলেন। প্রায় 5 বছর আগে হঠাৎ করে চাকরি ছেড়ে দেন, কিন্তু কেউ ঠিক জানে না কেন। আমাকে তার সাথে কথা বলতে হবে। আরিফ সিদ্ধান্ত নিলেন। বিকেল 4টা। হাসপাতালের পুরনো স্টাফ ডিরেক্টরি ঘেটে তিনি একটা পুরনো ঠিকানা পেলেন। ঢাকার এক শান্তা এলাকায় ছোট্ট একটা বাসা। অনেক কষ্টে খুঁজে বের করে সন্ধ্যার দিকে সেখানে পৌঁছালেন। দরজায় টোকা, কিছুক্ষণ কোনো সাড়া নেই, আবার টোকা। এইবার ভেতর থেকে ধীরে ধীরে পায়ের শব্দ। দরজা খুললেন একজন বৃদ্ধা মানুষ। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি, আর চোখে এক ধরনের সতর্কতা। জি, আপনি কি ডক্টর সামিউল হক? আরিফ জিজ্ঞেস করলেন। লোকটা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বলল, আপনি কে? আমি ডক্টর আরিফ রহমান, নূর লাইক কেয়ার থেকে, রাশেদ মাহমুদের কেস নিয়ে। নামটা শোনার সাথে সাথেই লোকটার মুখ শক্ত হয়ে গেল। দরজা বন্ধ করতে গেল। 1 মিনিট। আরিফ হাত দিয়ে থামালেন। দয়া করে, আমার আপনার সাথে কথা বলার দরকার।
কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন সামিউল হক। তারপর ধীরে বললেন, আপনি ভুল জায়গায় এসেছেন। না, আমি ঠিক জায়গাতেই এসেছি, আরিফ শান্ত গলায় বললেন। কারণ আপনি জানেন সেই 17 মিনিটে কি হয়েছিল। এই কথা শুনে লোকটার চোখ কেঁপে উঠল। দীর্ঘ কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীরে ধীরে দরজা খুলে দিলেন। ভেতরে আসুন। ঘরের ভেতরটা অন্ধকারচ্ছন্ন, জালনার পর্দা টানা, বাতাসে একটা পুরনো গন্ধ। সামিউল চুপচাপ বসে পড়লেন। আরিফ সামনের চেয়ারে। আপনি কেন আবার এটা খুলছেন? সামিউল ধীরে বললেন, কারণ এটা বন্ধ হয়নি। আরিফ উত্তর দিলেন, এটা এখনো চলছে? সামিউল চোখ বন্ধ করলেন। মনে হলো তিনি অনেক দিন ধরে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলেন। সেই দিন তিনি আস্তে বলতে শুরু করলেন, রাশেদকে যখন আনা হয় আমরা ভেবেছিলাম এটা সাধারণ কোমা কেস। তারপর প্রথম কয়েক ঘন্টা সব স্বাভাবিক ছিল, তিনি বললেন। কিন্তু রাতের দিকে হঠাৎ করে সে চোখ খুলল। আরিফ চুপ করে শুনছেন। সে উঠে বসেনি, সামিউল বললেন, কিন্তু তার চোখ সরাসরি আমার দিকে তাকিয়েছিলেন। তার গলায় কাঁপন, ওই দৃষ্টি আমি এখনো ভুলতে পারিনি। সে কিছু বলছিল। আরিফ জিজ্ঞেস করলেন। সামিউল ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ। কি? কিছুক্ষণ চুপ, তারপর খুব নিচু গলায় বললেন, সে বলেছিল এটা শুধু একটা শরীর। দরজা খুলে গেছে। আরিফের বুক কেঁপে উঠল। একই কথা রাশেদ আবার বলছে। তারপর কি হয়? সামিউল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, ঘরের ভেতরের বাতাস কেমন জানি হয়ে যাচ্ছে। মানে? মনিটরগুলো একসাথে বিকল হয়ে যায়, আলো ঝিলমিল করতে থাকে। আর তিনি থেমে গেলেন। আর আরিফ চাপ দিলেন। আর আমরা একা ছিলাম না। ঘরের ভেতর নিস্তব্ধতা। এই এক বাক্য যেন পুরো পরিবেশ বদলে দিল। কেউ ছিল? আরিফ জিজ্ঞেস করলেন। সামিউল সরাসরি উত্তর দিলেন না, তিনি শুধু বললেন, আমরা 3 জন ছিলাম সেই রুমে, কিন্তু অনুভব করছিলাম 4 জন আছি। আরিফের গা শিউরে উঠল। তারপর হঠাৎ করে সব কিছু থেমে যায়। সামিউল বললেন, রাশেদ আবার আগের মতন নিস্তব্ধ হয়ে যায়। আর বাকি রিপোর্ট আমাদের লিখতে দেওয়া হয়নি, তিনি ঠান্ডা গলায় বললেন। কিছু অংশ সরিয়ে ফেলা হয়। কে সরিয়েছে? সামিউল ধীরে মাথা তুললেন। তার চোখে এক ধরনের ভয়। আপনি সত্যি জানতে চান? আরিফ কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। সামিউল খুব আস্তে বললেন, যারা চায় না দরজা বন্ধ হোক। ঘরের বাতাস ভারী হয়ে গেল। ডক্টর আরিফ সাহেব, তিনি এবার সামনে ঝুঁকলেন। আপনি যদি এই কেসে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন। কি? এটা শুধু একজন রোগী না। তিনি থামলেন, তারপর খুব স্পষ্ট করে বললেন, ওটা একটা পথ। আরিফের বুকের ভেতর ঠান্ডা শীতল একটা অনুভূতি নেমে গেল। আর পথ একবার খুলে গেলে? সামিউল চোখ সরিয়ে নিলেন। দুদিক থেকে কেউ না কেউ চলাচল শুরু করে। বাইরে তখন রাত নেমেছে। আরিফ বুঝলেন তিনি এখন আর শুধু একজন রোগীর গল্প নেই, তিনি ঢুকে পড়েছেন এমন এক জায়গায় যেখানে মানুষ আর কিছু অন্য কিছুর মাঝে সীমারেখা খুব পাতলা। রাত প্রায় 11টা। ঢাকার রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। স্ট্রিট লাইনের হলুদ আলোয় শহরটা যেন অচেনা লাগে। ডক্টর আরিফ রহমান গাড়ি চালাচ্ছেন, কিন্তু তার মন পুরোপুরি অন্য কোথাও। ডক্টর সামিউল হকের কথাগুলো বারবার মাথায় ঘুরছে। ওটা একটা পথ, দুদিক থেকেই কেউ না কেউ চলাচল শুরু করে। আরিফ স্টিয়ারিং শক্ত করে ধরলেন। যদি এটা সত্যি হয়, তিনি নিজের মনে বললেন, তাহলে আমরা এতদিন কি সামলাচ্ছি? হাসপাতালে পৌঁছাতে রাত 12টা বেজে গেলেন। নূর লাইট কেয়ার এই সময় অদ্ভুত নীরব। দিনের কোলাহল নেই, শুধু লম্বা করিডোর আর সাদা আলো। কিন্তু আজকের নীরবতা স্বাভাবিক না। আজ যেন এই নীরবতার ভেতরে কিছু লুকিয়ে আছে। আইসিইউর দিকে হাঁটতে হাঁটতে আরিফ লক্ষ্য করলেন, আজ ডিউটিতে থাকা নার্সরা অস্বাভাবিকভাবে চুপচাপ। কেউ চোখে চোখ রাখছে না,
নার্স স্টেশনে বসে থাকা সুমাইয়াকে দেখলেন। সব ঠিক আছে, আরিফ জিজ্ঞেস করলেন। সুমাইয়া মাথা তুলল। তার চোখের নিচে কালি, মুখ ফ্যাকাশে। স্যার, আজ রাতে কিছু একটা হবে। তার কণ্ঠস্বর খুব নিচু। আরিফ থেমে গেলেন। তুমি কি বোঝাতে চাইছো? সুমাইয়া চারদিকে তাকালো, কেউ শুনছে কিনা। তারপর ফিসফিস করে বলল, গত 3 দিন রাত ধরে ঠিক 3টার সময়। সে থেমে গেল। কি হয়? সুমাইয়া চোখ বন্ধ করলো এক মুহূর্ত, তারপর বলল, আইসিইউর সব মনিটর একসাথে অদ্ভুত আচরণ করে। কিছু রোগের হার্টবিট হঠাৎ বেড়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। আরিফ চুপচাপ শুনছে। তার রুম 305। সে ধীরে বলল, ওই রুম থেকে শব্দ আসে। কিসের শব্দ? কেউ হাঁটছে, কথা বলছে। তার গলা কেঁপে উঠল, কিন্তু ভেতরে ওই একজনই থাকার কথা। এইবার আরিফের বুকের ভেতর ঠান্ডা অনুভূতি নেমে এলো। আজ রাতেও হবে? তিনি জিজ্ঞেস করলেন। সুমাইয়া ধীরে মাথা নাড়ল। আজ একটু আগে থেকেই অস্বাভাবিক লাগছে। আরিফ আর কিছু বললেন না। তিনি জানেন আজ রাতে তাকেই থাকতে হবে। রাত 2:45। আইসিইউর আলো একটু কমিয়ে দেওয়া হয়েছে। সবাই চাপা উত্তেজনায় আছে। আরিফ দাঁড়িয়ে আছেন রুম 305-এর সামনে। তার হাতে ঘড়িতে সময় 2:58। 3টা। প্রথমে কিছুই হলো না, তারপর এক অদ্ভুত শব্দ। বিপ বিপ বিপ। একটা মনিটর না, একসাথে অনেকগুলো। পুরো আইসিইউ জুড়ে শব্দ ছড়িয়ে পড়ল। স্যার, একজন নার্স চিৎকার করল। বেড 302, হার্টবিট বেড়ে যাচ্ছে। আরেকজন বলল, 307-এও একই। সবকিছু একসাথেই ঘটছে। আরিফ চারদিকে তাকালেন। তার চোখ এসে থামল 305-এর নম্বর রুমে। ভেতর থেকে সত্যি শব্দ আসছে। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। একটা নয়, দুটো না, 3টা পায়ের শব্দ। আরিফের গলা শুকিয়ে গেল। দরজা খুলো, তিনি বললেন। একজন নার্স কাপা হাতে দরজা খুলল। ভেতরে ঢুকেই আরিফ থমকে গেল। রুমে আলো জ্বলছে। রাশেদ বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ। কিন্তু শনে কাচের পাশে একটা ছায়া নড়ছে। আরিফ ধীরে ধীরে সামনে এগোলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছেন। হঠাৎ রাশেদের চোখ খুলে গেল, একদম একসাথে, যেন সে অপেক্ষা করছিল। ঠিক সময় এসেছো ডাক্তার। তার কণ্ঠস্বর এবার আরও গভীর। আরিফ এগিয়ে গেলেন। আজ কি হচ্ছে? রাশেদ ধীরে হাসল। আজ? সে থামল। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। দরজাটা পুরোপুরি খুলবে। কথাটা শোনার সাথে সাথে ঘরের আলো নিভে গেল। পুরো আইসিইউ অন্ধকারে ডুবে গেল। শুধু মনিটরে আলো জ্বলছে। আর সেই আলোতে দেওয়ালের ওপর একটার পর একটা 6টা ছায়া দেখা যাচ্ছে। কিন্তু রুমে তো একজনই থাকার কথা। আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে। তার শরীর নড়ছে না, কারণ তিনি এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন ফিসফিস শব্দ। একটা নয়, অনেকগুলো। সবগুলো একসাথে বলছে, আমরা চলে এসেছি। আরিফের বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি বুঝলেন এটা আর শুধু রাশেদের ভেতরের কিছু না, এটা এখন বাইরে। আজকের গল্পটি এ পর্যন্ত।